সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় কোরবানি, আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমেই ক্যাপ্টেন রকিবউদ্দিন বিএন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মাঝখানে আছেন আবু হেনা মুস্তফা কামাল, সাবেক পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, এবং ওই প্রান্তে আছেন শাহিন আহমেদ, সভাপতি, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। পবিত্র হজে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান, সমবেত হাজার হাজার বাংলাদেশি হাজিও। রেল স্টেশন, বাস, লঞ্চ টার্মিনালে ঈদে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। বাড়ি ফেরার খুশিতে তুচ্ছ হয়ে গেছে সব বিড়ম্বনা। বেচাকেনার সরব রাজধানীর পশুর হাটগুলো, দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতারা, বিক্রেতারা বলছেন ঈদের আগ মুহূর্ত পর্যন্ত থাকবে এমন ভিড়। এবার ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়া 50 থেকে 55 টাকা, ঢাকার বাইরে 40 থেকে 45 টাকা নির্ধারণ। মৌসুমী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর নজরদারি। এবং জাতীয় ঈদগাহের সব প্রস্তুতি শেষের দিকে, নির্দিষ্ট সময়ের মধ্যেই সব কাজ শেষ হবে জানালো সিটি কর্পোরেশন। থাকছে 4 স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ক্যাপ্টেন রকিব, একটা বর্জ্য ব্যবস্থাপনা দিয়ে শুরু করি, কারণ এই কোরবানির দিন থেকে আরম্ভ করে টানা 3 দিনে দেখা যাবে বর্জ্যের উপর, ঢাকা শহর পুরো বর্জ্যের উপর আছে যদি পরিষ্কার ঠিক মতো না হয়। তো আপনারা এবার যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, সবচেয়ে বড় জিনিসটা হলো যে সেন্ট্রালি আপনারা মনিটর করার চেষ্টা করছেন যাতে বর্জ্যগুলো একটা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা যায়, মাঠ থেকে আরম্ভ করে রাস্তা থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায়। সবার মনে একটা প্রশ্ন জেগেছে, যে মাঠগুলো আপনারা ঠিক করেছেন ওগুলো মাঠ না বেসিক্যালি। আর একটা জিনিস যেটা আছে, আপনার যে রাস্তাগুলো ঠিক করেছেন, সবারই অভিযোগটা হলো এই যে আমরা এই রাস্তার উপরে 1000 কোরবানি দিতাম, কিন্তু আমাদেরকে যে মাঠটা বা মাঠের নামে যে গলিটা দেখাই দেওয়া হয়েছে, সেখানে আমি 50টা গরু করতে হবে। যদি গরু এরকম করতে হয় তাহলে লাইন দিয়ে আমাকে অপেক্ষা করতে হবে সন্ধ্যা পর্যন্ত। এই ধরনের একটা অভিযোগ কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে দেখা দিয়েছে। এই জিনিসটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? দেখুন, এই সিটি কর্পোরেশন একটা সেবাধর্মী প্রতিষ্ঠান, এবং ঈদুল আজহার সময় সিটি কর্পোরেশন বড় ধরনের একটা চ্যালেঞ্জ হয়ে যায় যে কোরবানি ঈদের আগে কোরবানি হাটের ব্যবস্থাপনা এবং কোরবানির পরে এই কোরবানি বর্জ্য ব্যবস্থাপনা। তো এই জিনিসটাকে আমরা বিশেষ করে কোরবানির পরে যে বর্জ্য ব্যবস্থাপনা, এটা আমরা ঢাকা শহরে যারা থাকি সবাই আমরা জানি কি ধরনের সমস্যাগুলো হচ্ছে। তো সেটাকে লক্ষ্য রেখে এবার মাননীয় প্রধানমন্ত্রী একটা নির্দেশনা দিয়েছিলেন যে কোরবানির বর্জ্যটা কীভাবে আমরা সুনির্দিষ্টভাবে যতটা দ্রুত সম্ভব সরানো যায় এবং বর্জ্যটা যেখানে সেখানে না ফেলে আমরা যেন সুনির্দিষ্ট জায়গায় রাখি। সেই জন্যই কোরবানির জন্য আমরা কিছু সুনির্দিষ্ট জায়গা নির্ধারণ করেছি। এটা প্রথমবারের মধ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে জনগণ উদ্বুদ্ধ করার জন্য যে আমরা যেখানে সেখানে কোরবানি না করি, এবং আমরা একটা নির্দেশ করে দিয়েছি। তো এখন যদি অনেকে বলছেন যে আমরা কোথায় করেছি, যেগুলো ঢাকা শহরের অবস্থা আমরা সবাই জানি, কোথায় ফাঁকা জায়গা আছে না আছে, এর মাঠ নেই, ফাঁকা, এর মধ্যেই আমরা চেষ্টা করছি। ধরেন একটা রাস্তা দিয়ে করেছি, রাস্তায় একটা অংশ যদি আমি কোরবানিটা করি, বাকি অংশ কিন্তু ভালো থেকে যাচ্ছে। ফলে কি হচ্ছে, পরিচ্ছন্নতার কাজটা খুব দ্রুত করা যাচ্ছে। কারণ এটা আমরা সবাই জানি, কোরবানি সকালে ভালো থাকে, কোরবানির পরে দুপুরের পরে দেখবেন যে আমাদের পরিবেশটা যে মারাত্মকভাবে এটার জন্য আমরা চাচ্ছি একটা জায়গায় হয় পরিচ্ছন্ন কাজটা দ্রুত সরানো যায়, আমরা সরিয়ে দিতে পারি। তাছাড়া আমাদের একটা টার্গেট থাকে যে আমরা 48 ঘন্টা সরিয়ে দিব। তো এটার জন্য আমরা কিন্তু জনগণ উদ্বুদ্ধ করার চেষ্টা করছি নগরবাসীকে যে আসুন আমরা যেখানে সেখানে কোরবানিটা না করে আমরা সুনির্দিষ্ট জায়গায় করি, তাহলে বর্জ্যটা আমরা সহজে সরিয়ে ফেলতে পারি। সাথে সাথে আমরা বলছি যে আপনি বর্জ্যটা যেখানে সেখানে না দিয়ে আমাদের একটা ব্যাগের মধ্যে ভরে দেন, আর ড্রেনে ফেলবেন না, তাহলে দেখবেন যে আপনার এরিয়া যে বর্জ্য ব্যবস্থা খুব দ্রুত সরাতে পারি। এবং এই সহযোগিতা আমরা চাচ্ছি। তাই আশা করি নগরবাসী কিছুটা হলেও যদি। আমার কাছে মনে হচ্ছে এখন যে মৌসুমটা আছে এবং যেভাবে বৃষ্টি হচ্ছে, তাতে আল্লাহ কিন্তু আপনাদেরকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে যাচ্ছেন। জি, আশা করছি। তো একটা জিনিস দেখবেন, প্রথম যদি বৃষ্টি হয় কোরবানির সময়, তখন কিন্তু সমস্যা আছে, কারণ ওই যে আপনি বর্জ্য যে জিনিস চলে যাবে। তো আমরা সবসময় বলি যে কোরবানির পরের দিন বর্জ্য বৃষ্টি হয় আমাদের বর্জ্য ব্যবস্থার জন্য ভালো। তো সেই আশা রাখবো যে প্রথম দিন সবাই আনন্দটা উপভোগ করতে পারে, সেই জন্য একটা ওয়েদার ভালো থাকুক। ঈদের পরের দিন যদি বৃষ্টি হয়, আমি বলবো যে বর্জ্য ব্যবস্থাপনা আমাদের কাজটা সহজতর হবে এবং
আমাদের নাগরিকরা একটু দেখবে যে তাহলে পরিবেশ ভালো থাকবে। যেমন আমাদের তো আসলে খোলা জায়গা নাই, আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো খোলা জায়গা নাই। মাঠের কথা বাদ দিন, মাঠ নিয়ে আসলে ভাবা উচিত না, কিন্তু সবচেয়ে বড় জিনিসগুলো হচ্ছে যেমন কেউ প্রশ্ন করছে যে 3 কিলোমিটার আমার বাসা থেকে 3 কিলোমিটার দূরে জায়গাটা ঠিক করা হয়েছে, কিন্তু আমি ওখানে গিয়ে দেখেছি যে বড় জোর এখানে 150 থেকে 200 লোক কোরবানি দিতে পারবে। তো আমরা মোটামুটিভাবে আমাদের যে এলাকা তাতে অন্তত 2 থেকে 2,500 লোক কোরবানি দেয়। তাহলে আমরা এই ব্যবস্থাটাকে কিভাবে দেয়? দেখুন, প্রথমবারের মতো উদ্যোগ নেওয়া হয়েছে, জি, তো আমরা দেখি এটার ব্যবস্থা সুবিধা অসুবিধা অনেক কিছু থাকবে। তো এটা আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করছি যে আসুন আমরা কি সুনির্দিষ্ট জায়গায় করি। অনেক ক্ষেত্রে জায়গা কম হতে পারে, তারপরে যে মনে করেন যে এলাকাবাসী যে মনে করেন যে ঠিক আছে এখানে হচ্ছে না, আমরা আরেকটা স্পট বেছে নিই, সেটা কোনো কিন্তু অভিযোগ নেই। সেটা আমরা তাৎক্ষণিকভাবে এরকম হয় যে অনেকগুলো লোক করতে পারে ও জায়গাটা জন্য নির্দিষ্ট সীমার মধ্যে থাকে। আমরা কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পক্ষ থেকে মেয়র মধ্যে আমরা যেটা করেছেন যে ঠিক আছে আমরা কিন্তু 324টা স্পট এখানে নির্ধারণ করেছি। এর মধ্যে আমরা বলছি ঠিক আছে প্রতি ওয়ার্ডে 4টা করে স্পটে আমরা সাইমেলটেনিয়াসলি দিচ্ছি সিটি কর্পোরেশন সৌজন্যে, যাতে আমাদের নগরবাসী বুঝতে পারেন যে আমরা কিছু একটা করছি। ফোন আছে, দেখি দর্শক কি বলে। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক জি, ওয়ালাইকুম আসসালাম। আমি মিরপুর থেকে মেহেদী হাসান জামাল বলছি। জি বলেন। যে আমার কথা হলো যে আমার প্রশ্নটা যেখানে যে সিটি কর্পোরেশন তো এবারে বলতেছে ওনারা যে ওনারা নির্দিষ্ট করে মাঠ বা উন্মুক্ত জায়গায় ওনারা গরু জবাই করার ব্যবস্থা করছে। তো সেক্ষেত্রে আমার কথা হলো যে যদি ঢাকাতে এরকম করে করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় যেসব মাছের কথা বলছে বা যেসব এলাকার কথা বলছে সেসব এলাকার মধ্যে তো ম্যাক্সিমাম জায়গাগুলো হলো দেখা যাচ্ছে যে সেখানে ছোট ছোট বা ছোট জায়গা গলির মতো। হ্যাঁ, তো সেইখানে যদি আমরা গরু জবাই মানে সিরিয়াল দিয়ে গরু জবাই দিতে হয় বা গরু জবাই যদি সিরিয়াল দিতে হয় তাহলে সারাদিনে বা ঈদের দিন দেখা গেল ঈদের দিন সারাদিনে ওরা 10টা 20টা বা 50টা গরু জবাই দিতে পারলো। তাহলে এই যে 1000 বা 2000 বা আমার মিরপুরে দেখা গেল যে এলাকাটাতে সেই এলাকাতে অন্তত 1,500 থেকে 2,000 লোকের মানে 2,000 গরু কোরবানি দিতে হবে। তো সেইটাতে তো 1 সপ্তাহে পারবে না। তাহলে সিটি কর্পোরেশন যে এবার যে সিদ্ধান্ত নিল মানে ওনারা কিভাবে এইভাবে নিচ্ছে। ঠিক আছে, আমি আপনার কথা বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনি বলছেন যে এরকম দীর্ঘ লাইন পড়ে যেতে পারে, তাহলে সিটি কর্পোরেশন এটাকে নিয়ে কি ভাবছে? জি বলেন। আমরা কিন্তু বলছি যে কিছুটা সুনির্দিষ্ট করেছি, জি, যে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য যে আমরা যেখানে সেখানে করবো না। জি, তো আমরা সেটাও জানি ঢাকা খুব জনবহুল শহর, অনেক লোক বসবাস। তো সেক্ষেত্রে আমরা যে কিছু কিছু জায়গা শুরু করলাম, জনগণ উদ্বুদ্ধ হয়ে দেখেন যে হ্যাঁ জায়গা শর্টেজ আছে, কম আছে, তারা কিন্তু ইচ্ছা করলে আরেকটা জায়গা বেছে নিতে পারেন। আমাদের উদ্দেশ্য একটাই। আপনারা বলছেন যে আপনাদের নির্দেশনা আছে, কিন্তু তার মানে এই না যে আপনাকে ফরজ হিসাবে যে না ওই জায়গা ছাড়া আপনি আমরা কিন্তু কথা বলি, আমরা কিন্তু প্রথমে বলছি এটা হলো উদ্বুদ্ধ করার চেষ্টা করছি জনগণকে, যদি একসাথে আমরা এই জিনিসটা চাই যে আমরা ক্লিন থাকুক। সিটি কর্পোরেশন দায়িত্ব ক্লিন করবে, অবশ্যই আমরা করব, কিন্তু আপনি যে সহযোগিতা না দেন তাহলে ক্লিন হবে তো সময় সাপেক্ষ হয়ে যায়। আপনি চাচ্ছেন অন্য মানুষ শহরবাসী অন্য সমস্যা হতে পারে। তো আমরা চাচ্ছি যে ঠিক আছে কিছু জায়গায় করি, প্রথমবার মতো হচ্ছে, সুবিধা অসুবিধা অনেক ধরনের মন্তব্য থাকবে। তো আমরা যে উদ্যোগটা নেই, যে চিন্তা করি যে ঠিক আছে আমি যেখানে সেখানে করবো না, আমরা একটা সুনির্দিষ্ট জায়গায় করব। তো এইভাবে আমরা কিছু জায়গা নির্ধারণ করেছি, অবশ্যই কম হতে পারে ঢাকা শহরের মানুষের কাছে, তো হয়তো আরো বেশি নিতে পারেন। এক্ষেত্রে আমাদের কাউন্সিলর যারা আছেন ওনারা কিন্তু সার্বিকভাবে দেখাশোনা করছে প্রত্যেকটা এরিয়াতে। আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কথা বলছি, তো ওনারা কিন্তু এই জিনিসটা মানে ব্যবস্থাপনা করছেন যাতে প্রত্যেকটা এরিয়াতে এই জিনিসটা একটু করা যায়। আপনি যেভাবে কথাগুলো বললেন, এর আগে আমার আরো এই বিষয় নিয়ে আমি টকশো করেছি, কিন্তু সেখানে ওনারা এই কথাগুলো বলতে পারেন মানে যে নির্দেশনা আছে। ঠিক আছে, আপনার দূরে হলে এমন একটা জায়গায় করেন যে জায়গা থেকে পরিষ্কার করা যায়, আপনার যৌথভাবেই করেন, কিন্তু এই কথাগুলো যেভাবে আপনি বললেন সেভাবে বলতে না পারার মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বা আশঙ্কা তৈরি হয়েছে, সুস্পষ্টভাবে চমৎকার ভাবে না বলতে পারার। আমাদের একটা উদ্যোগ আছে যে সবাই মিলে, উদ্যোগের সঙ্গে আমি নিলে হবে না বা সিটি কর্পোরেশন একা নিলে হবে না, আমরা মানে নগরবাসীর সম্পৃক্ত করতে চাই উদ্যোগটাকে, যে আমরা শহরটা পরিষ্কার রাখতে চাই এবং এক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট জায়গায় করি যাতে শহরটা আমরা সহজেই কম সময়ে দ্রুততমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করি। এখানে কাউকে ফোর্স করা হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, ফোর্স করা হচ্ছে না। ঠিক আছে, মোস্তফা কামাল কাছে যাই। আপনি একটু যদি বলেন যে এই যে কোরবানি যেটা আছে, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী ইসলামী ইয়াতে যেটা আছে কোরবানিটা দেওয়ার পদ্ধতিটা, পাশাপাশি যেটা হচ্ছে সেটা হলো যে কে কিভাবে পাবে, তার শরীরটা কিভাবে থাকতে পারবে। হ্যাঁ, ইসলামী ইয়াতে কি বলে কোরবানির ইয়াতে? আসলে কোরবানির একটা ধর্মীয় প্রেক্ষাপট আছে,
সেই প্রেক্ষাপটে পবিত্র কোরআন মজিদের সূরা মায়েদায় এই হাবিল কাবিলের ঘটনাটা বর্ণিত আছে। সেখানে একজনের কোরবানি কবুল হয়, আর একজনের কোরবানি কবুল হয়েছে না। আর কোরবানির বিধানটা কিন্তু যুগে যুগে ছিল, এটা আল্লাহ তাআলা কোরআন মজিদেও কিন্তু এটা বলছেন। আর কোরবানির এই যে হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল আলাইহিস সালামের যে ঘটনা, এটা কোরআন মজিদের সূরা সাফফাতে খুব সুন্দরভাবে বর্ণনা হয়েছে, যেটা কম বেশি আমরা প্রায় সবাই জানি। সূরা কাউসার ছোট্ট একটা সূরা, ইন্না আতাইনা, এই সূরাতেও কিন্তু বলা হয়েছে যে তোমরা সালাত আদায় করো, তারপরে কোরবানি করো। এখানেও কিন্তু বলা হয়েছে। হাদিসে যদি আমরা খেয়াল করি তো আমরা দেখি হযরত আবু হুরায়রা বর্ণিত একটি হাদিসে বলা আছে, যা সামর্থ্য আছে সেই যেন কোরবানি না করে ঈদগায় না যায়। আর একটা হাদিস হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, সেখানে সাহাবী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছিলেন যে কোরবানি কি, কোরবানির সওয়াব কি? তো সেখানে বলা হয়েছে যে প্রতিটা পশুর যত পশম আছে এই পশমের সম পরিমাণ সওয়াব হবে। ছাগলের ক্ষেত্রেও ঠিক তার যতগুলো পশম আছে সেই পরিমাণ সওয়াব হবে। আর সূরা হজে একটা কথা বলা হয়েছে যে রক্ত গোশত এটা কিন্তু আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় হলো তাকওয়া, মানে খোদাভীতি। তো যেখানে খোদাভীতি তাকওয়ার কথা বলা হয়েছে, সেখানে এই ধর্মীয় প্রেক্ষাপটটা ব্যাখ্যা করলে আমরা অনেকগুলো জিনিস এখান থেকে খুঁজে পাই। সেটা হলো অবশ্যই আমাদের রুজিটা তো হালাল হতে হবে, কেননা কোরবানি, যাকাত এইগুলো আমাদের অবশ্যই আদায় করার আগে আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে যে এইগুলো হালাল উপায়ে আমরা করছি কিনা। আর যেহেতু এখানে বলা হচ্ছে তাকওয়ার কথা, এখানে মুত্তাকিদের কথা বলা হয়েছে যে মুত্তাকি ছাড়া অন্য কারোর কোরবানি কিন্তু কবুল হবে না। পরিষ্কার ইসলামে কিন্তু এই বিধিবিধানটা অনেক আগে থেকেই আছে। সেখানে কোরবানির গোশতটা কিভাবে বিতরণ করা হবে, এটা আমরা হাদিস থেকে যে বিষয়টা জানতে পারি যে কোরবানির গোশত 3 ভাগে ভাগ করতে হবে। একটা পরিবারের জন্য, আরেকটা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন, আরেকটা ভাগ মিসকিনের জন্য। আমরা যত কোরবানি করি যদি এইটাকে সমান ভাগে ভাগ করা না হয়, ইভেন আরো একটা বিষয় আমি এখানে উল্লেখ করব যে আমরা 7 ভাগে অনেকে কোরবানি করি, সেখানে যদি একটা ভাগের ওজনে কম হয় তাহলেও কিন্তু সেই কোরবানির বৈধতা নিয়ে প্রশ্ন আছে। কাজেই সেই ক্ষেত্রে বলা হয়েছে, ওলামায়ে কেরামগণ বলছেন যে সম্ভব হলে তোমরা মেপে এটাকে ভাগ করো। হ্যাঁ, তা না হলে পরে এটা অবৈধতার একটা থেকে যায়, সম্ভাবনা থেকে যায়। এতটা গুরুত্ব আরোপ করা হয়েছে ইসলামে। এবং এই যে 3 ভাগে ভাগ করার বিষয়টা বলা হয়েছে, কোরবানি এই যে নিজে পরিবার পরিজন খাবে, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব এরা খাবে, আর গরিব মিসকিন খাবে। এই ক্ষেত্রে মানে খুব কঠোরভাবে এই 3টা ভাগকে মেনটেন করার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। আমরা যারা কোরবানি করি সেই দিকটা লক্ষ্য করা আমাদের দরকার। তা না হলে এই কোরবানিটা কতটা আল্লাহর কাছে কবুল হবে আল্লাহ তাআলা সেটা ভালো জানেন। না, সেক্ষেত্রে কোরবানি যিনি কোরবানি দিবেন তার সামর্থ্যের জায়গাটা কোথায়? কোরবানি আর যাকাতের মধ্যে একটু পার্থক্য আছে। যাকাতের ক্ষেত্রে বলা হয় নিসাব পরিমাণ সম্পদ থাকলে, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ আর 52.5 তোলা রূপা। যদি 1 বছর খরচ চালানোর পরে এটা হাতে থাকে তাহলে আমি সেই ক্ষেত্রে যাকাত দিব। কিন্তু কোরবানির বিধান যাকাত দিতে হবে, হ্যাঁ যাকাত দিতে হবে। আর কোরবানির বিধানটা হলো যে এই যে জিলহজ মাসের 10 তারিখে আপনার কাছে এই সম্পদটা আসুক, 10 তারিখে হোক, 11 তারিখ হোক, 12 তারিখ হোক, ইভেন 12 তারিখেও যদি এই পরিমাণ সম্পদের মালিক আপনি হন, নিসাব পরিমাণ সম্পত্তির মালিক যদি আপনি হন,
তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু কোরবানি করা ওয়াজিব। ঠিক আছে, এবার আমরা কোরবানির সূত্র ধরে বর্জ্য থেকে ইসলামিয়ার পরে ওনার কাছে যাই যে কোরবানি দেওয়ার পরে যে চামড়াটা, এটা আমাদের একটা সম্পদ ভাই। তো সম্পদ হওয়ার কারণে প্রতি বছর এই জিনিসগুলো নিয়ে ওঠে। আমার জানা মতে গত বছর মনে হয় $66 কোটি ফিনিশড লেদার এবং ফিনিশড গুড বাইরে এক্সপোর্ট হয়েছে। এবার আপনারা নির্ধারণ করেছেন চামড়ার দাম ঢাকা শহরের ক্ষেত্রে 50 থেকে 55 টাকা এবং ঢাকার বাইরে 40 থেকে 45 টাকা। 3 বছর আগে এটা 85 থেকে 90 টাকা ছিল, কমতে কমতে এই জায়গায় নিচে নেমে আসছে। কারণটা কি? আপনারা মানে বলেছেন যে আন্তর্জাতিক বাজারে চামড়ার দাম কম। 2 নম্বর হচ্ছে আপনাদের চামড়া গত বছরের ইয়াতে স্টক থেকে গেছে। তাহলে এই চামড়াগুলো এবার যে 70 বলেন 90 লাখ বলেন যেটাই বলেন না কেন এই সময় যেটা আসবে, এক একজনের এক এক হিসাব আছে, তাহলে এটার কি হবে? দেখুন, এখানে চামড়া একটা বাই প্রোডাক্ট। এইখানে চামড়াটা আপনার বিশেষত ফ্যাশনেবল আইটেম। আপনার দেখা গেছে যে 10 সালের পরে যে রেসেশনটা হলো 2009 সালে, রেসেশনের পরে আপনার যে চামড়ার আপনার প্রত্যেকটা চামড়ার মূল্য আপনার প্রত্যেক দেশে আপনার কমে গেছিল। যার ফলে দেখা গেছে যে 10 সালের পর আবার এটা ঊর্ধ্বগতি, এটা আপনার রক অন দ্য স্কাই। এই অবস্থায় পৌঁছে গেছে যে 13 সালে আপনার যে চামড়ার যেখানে আপনার মানে $2.50 পর্যন্ত $3 পর্যন্ত আপনার সেল হয়েছে ছিল পার স্কয়ার ফিট। আমরা ক্রাস্ট এবং আপনার ফিনিশড লেদার আমরা সেল করেছি। তো এইখানে যে সময় এই চামড়ার দামটা ঊর্ধ্বগতিতে, ওই সময় দেখা যায় যে আপনার যে আমাদের যে ফ্যাশন হাউসগুলো, যে মিলান ফ্যাশন আমরা বলি বা প্যারিস ফ্যাশন বলি বা ইংল্যান্ডের আমরা ফ্যাশন বলি, সেই লন্ডন ফ্যাশন, এই ফ্যাশন হাউসগুলো আপনার তারা চামড়ার পরিবর্তে যে সময় চামড়ার দাম বাড়ে ওই সময় চামড়ার পরিবর্তে তারা ফ্যাব্রিক্স সহ যে আর্টিফিশিয়াল লেদারগুলো তারা ব্যবহার শুরু করে দেয়। তো দেখা গেছে যে ওইখানে এই ফ্যাশন চেঞ্জ হয়ে যাওয়ার ফলে চামড়াটার ডিমান্ড, আপনার যে লেদার ডিমান্ড ওয়ার্ল্ড ওয়াইড কমে গেছে। এই কারণে আপনার দিন দিন আপনার এটার আপনার দরপতন হতে থাকলো। আর পাশাপাশি আপনার দেখা গেছে যে এই বছরে প্রথমত এই বছরে যে আমাদের যে মানে রাশিয়া এবং ইউক্রেন ক্রাইসিস এবং আপনার বিশেষত ইউরোপের যে ডিভ্যালুয়েশন 30% ডিভ্যালুয়েশন হয়েছে এবং জাপানের ইয়েনের ডিভ্যালুয়েশন হয়েছে এবং রিসেন্টলি চায়নার 3% রিমেম্বি ডিভ্যালুয়েশন হয়েছে। এই কারণে কিন্তু আমাদের চামড়া শিল্পের উপরে এটা প্রভাব পড়েছে। এবং সবকিছু মিলিয়ে আপনার চামড়ার সাথে বিশেষত আপনার এই তেলের একটা সম্পর্ক আছে, যে আমাদের ওয়ার্ল্ড মার্কেটের যে তেল এবং স্বর্ণের যে প্রাইস সেটা নির্ধারিত হয়। এবং আমাদের আপনারা মনে রাখবেন যে আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটে যে ইউএসএ এবং ব্রাজিল আপনার এবং অস্ট্রেলিয়া কিন্তু আপনার লেদার মার্কেটে ডমিনেট করে। তারা হলো বেঞ্চমার্ক, তারা যে মূল্য নির্ধারণ করে সেই মূল্য অনুযায়ী আপনার ওয়ার্ল্ড ওয়াইড আপনার চলে। এবং ডিপ কনজিউমার কান্ট্রি হলো আপনার ইউএসএ এবং হ্যাঁ রাশিয়া আছে, অস্ট্রেলিয়া আছে, আর্জেন্টিনা আছে। আপনার দেখা গেছে যে তারা কিন্তু ইউএসএ তে কোনো আপনার ট্যানারি নেই, তারা রহাজটা এক্সপোর্ট করে দেয়। তো এখন আপনার ব্রাজিলেও তারা ওয়েটগুলো সহ কাঁচা চামড়া এক্সপোর্ট করে দেয়, তারা ফিনিশড প্রোডাক্ট তৈরি করে না। এইখানে আমাদের যে ক্রেতাগুলো আছেন দেখা গেছে যে গত 6 মাস যাবত কিন্তু আমাদের রপ্তানি আদেশ অনেক ক্যান্সেল করে দিয়েছেন, কারণ তারা ওইসব দেশ থেকে আপনার রহাজ কিনে তারা আপনার প্রোডাক্ট তৈরি করছেন। এইখানে আমাদের যে লেদারের যে আপনার ডিমান্ড ছিল সেই ডিমান্ড কমেছে। এই 3 বছরের ভিতরে ফ্যাশন হাউসগুলো তাদের ফ্যাশন চেঞ্জ করেছে। এই কারণে আপনার মনে করেন যে আমাদের আস্তে আস্তে আপনার এই যে দামগুলো আপনার কমতে থাকে। আমরা ট্যানারি মালিকরা কোনো সময় চাই না যে মূল্য নির্ধারিত হোক, কারণ আমরা কিন্তু যারা আমাদের সাথে ব্যবসা করে মাঠ পর্যায় থেকে শুরু করে আপনার কয়েকটা হাত বদল হয়ে কিন্তু আমাদের কাছে চামড়াগুলো আসে। একটা প্রশ্ন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম, আমি আব্দুল সিদ্দিকী বলছি চট্টগ্রাম থেকে। জি জি, আমি একটা প্রশ্ন ছিল আমার, যেটা হচ্ছে বর্তমানে বাজার দর নির্ধারণ করা হয়েছে 45 টাকা, যেটা অতীতে গত বছর ছিল 75 থেকে 100 টাকা। এবং এর ফলে দেখা যাবে যে আমাদের এইবার হয়তো চামড়া দেশে না থেকে বাইরে যাওয়ার একটা স্কোপ সৃষ্টি হবে, যেহেতু বহির্বিশ্বে এটার দাম বেশি।
তো এটা কি আসলে মানে আমাদের দেশীয় চামড়া শিল্পের উপর একটা ক্ষতিকর প্রভাব ফেলবে না? যারা চামড়ার পণ্য যারা বানায় তাদের জন্য তো এটা একটা হুমকি বলে আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। উনি যেটা বলেছেন, ওনার যেটা আমি যতটুকু বুঝলাম সেটা হলো, বললো যে চামড়ার দাম কমে যাওয়াতে যেমন ব্যালেন্স অফ ইয়া থাকে, একটা ট্রেডের ব্যাপার থাকে, যে যখনই আমাদের দেশে চামড়ার দাম কমে যাবে, উনি বলছে যেহেতু যে পার্শ্ববর্তী দেশগুলো যেগুলো থাকে সেই জায়গাতে, যেমন পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের যেমন কোরবানির গরু আসছে, পশু আসছে, ঠিক একইভাবে পার্শ্ববর্তী জায়গাগুলোতে কিন্তু পাচার হয়, এতে কোনো সন্দেহ নাই। কী পরিমাণ পাচার হয় সেটার কোনো হিসাব আমাদের কাছে নাই। তা আপনি যেটা বললেন যে আন্তর্জাতিক বাজারের প্রেক্ষাপট, যেমন এখন মনে হয় 172 থেকে 182 $1 মধ্যে আছে বর্গ ফুটের হিসাবটা, যেটা আপনি বলছিলেন 3.25 পর্যন্ত চলে গেছিল ডলারে। এখন যদি এরকম হয়, মনে করেন যে না আন্তর্জাতিক বাজারের প্রেক্ষাপটে আমরা এটা কমিয়ে দিয়েছি, কিন্তু আমি যতদূর গতবারও জানি যে 800-900 টাকার নিচে কিন্তু কেউ চামড়া কিনেনি। এখন আপনারা কি কিনেছেন আমি জানি না, কিন্তু যখন যে কিনতে আসছে, আমাদের একটা চামড়ার একটা বিরাট মানে ক্রেতা হচ্ছে প্রাথমিক পর্যায়ে মাদ্রাসা এবং ইয়া। আপনি জানেন তো, আপনাদের তো কোনো এজেন্সি নাই, কোনো কিছু নাই, আপনারা ওদের কাছ থেকে কিনেন। কেউ হয়তো বিনা পয়সা পায়, আবার কেউ পয়সা দিয়ে কিনে, তো মিনিমাম টাকা দিয়ে কিনে। এবার যেটা আমি হিসাব করে দেখলাম 40-45, তার মানে 800 টাকার মতো পড়ে। তো মনে করেন যদি ওই লোকটা মানে ওই জায়গাগুলোর লোক যদি 1000 টাকার উপরে চামড়া কিনে, হ্যাঁ, তাহলে কি হবে? না, এইটা ঠিক না। আপনি যেটা বলেছেন 800 থেকে, এটা আপনার কিন্তু চামড়া সাইজের উপরে অ্যাভারেজ অনুযায়ী আপনার বিভিন্ন অঞ্চলের চামড়া বিভিন্ন সাইজের হয়। দেখা গেছে যে মিনিমাম আপনার 1200 থেকে 1300 টাকা একটা ছোট চামড়ার প্রাইস হতে পারে, মিডিয়াম চামড়ার প্রাইস একটা 1700 থেকে 1800 টাকা হতে পারে, বড় চামড়া যেটা সেটা 2000 টাকা ঢাকার বাইরে হতে পারে কম বেশি। এবং ঢাকার ভিতরে চামড়া আমরা কিন্তু ঢাকার ভিতরের চামড়াগুলো 20% মতো আমরা এবার কম মূল্য দিয়েছি, এবং ঢাকার বাইরের চামড়া 30% দিয়েছি। এইখানে আপনি উনি প্রশ্ন করলেন যে চামড়া পাচার হওয়ার সম্ভাবনা আছে কিনা। আপনার এইটা ইন্টারন্যাশনাল একটা বিজনেস, ইন্ডিয়া আমাদের বাইরে না, আর ইন্ডিয়া আমাদের থেকে কোনো সময় বেশি দামে চামড়া বিক্রি করতে পারে না। আমরা যেরকম আমরা তো ফিনিশ গুডগুলো লেদারসের অনেক বেশি ফিনিশ প্রোডাক্ট আছে আপনার, কিন্তু আপনার আমাদের যে ফুল গ্রেন চামড়া সেটাকে কিন্তু আমরা ফ্রান্স কাপের সাথে তুলনা করি। তো ফ্রান্স কাপের সাথে তুলনা করি, কিন্তু ইন্ডিয়ান যে ক্রেতা আছেন সেই ক্রেতারা কিন্তু আপনার আর কনজিউমার আছেন সেই প্রোডাক্টের জন্য এই চামড়া ব্যবহার করতে পারে না। কিন্তু দেখা যায় যে পার্শ্ববর্তী সীমান্ত দিয়ে সবসময়, বিশেষত আপনার কুরবানি ছাড়াও যে গাভীর যে চামড়াটা আছে সেটাকে তারা প্রেফার করে, সেটা গ্রেনটা ভালো, সেটা কিছু আপনার পাচার হয়। তো এই কারণে আমরা কিন্তু সবসময় বর্ডার গার্ড, বিজিবি সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থাকে বলি যে নজরদারি জোরদার করার জন্য। না, কিন্তু এখানে যেটা ইয়েটা আসছে যে যেমন এইবার আমি দেখলাম যে 4টা রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেটা আছে, তার পাশাপাশি আরও একটা ব্যাংক আছে, ন্যাশনাল ব্যাংক আছে মনে হয়, প্রায় 650 কোটি টাকার মতো ঋণ দিবে। গত বছর এটা ছিল 550 কোটি টাকা। আপনারা যেটা বলছেন, মানে আজকে যেটা বলা হয়েছে প্রেস ব্রিফিংয়ে, তাতে হচ্ছে যে আমাদের চামড়া অলরেডি, আমাদের গত বছরের চামড়া বিভিন্ন পুরো হোল অর্থনৈতিক বিশ্বায়নের কারণে আমাদের চামড়া কিন্তু 30 থেকে 35% স্টক হয়ে আছে। হ্যাঁ, সেক্ষেত্রে লোন বাড়িয়ে দেওয়া হচ্ছে, ব্যাংক ঋণ বাড়িয়ে দেওয়া হচ্ছে, তাহলে এই চামড়াগুলো কি হবে? দেখুন, এটা সম্পূর্ণ শুভঙ্করের ফাঁকি। এইখানে আমাদের যে গত বছর 465 কোটি টাকা দিয়েছিল, সেখানে তারা বলছে যে আজকে এই বছর তারা 600 কোটি টাকা, 50 কোটি টাকা দিবে, মানে দিবে, কিন্তু কত দিবে এটা আমরা জানি না। কিন্তু সেটা আসলে আদৌ সত্য নয়। ট্যানারি মালিকরা আপনার এই কুরবানি স্পেশাল এই ঋণটা যেটা, এটা আপনার শুধু কুরবানি অ্যাডভান্সকে বলে, এটা যারা যতটুকু টাকা পরিশোধ করেছে তার সেই টাকাই তারা রিশিডিউল করে, তারা রিশিডিউল করে সেই 500 কোটি টাকা গত বছরে সেই টাকাটা রিশিডিউল করে দিয়েছে। আসলে ট্যানারি মালিকরা আমরা দেখেছি যে 200 থেকে 250 কোটি টাকা মানে আলাদা ঋণ পায়, আর বাকি টাকাটা ওইখান থেকে রোল করে এখানে রিশিডিউল করে দেয়। তো এইখানে আপনার আমাদের কাছে টাকাটা আসবে আসলে তিনটি ভাগে আসবে আপনার 250 কোটি টাকা। কিন্তু আপনি জানেন যে 250 কোটি টাকা এই বাজারের জন্য খুবই অপ্রতুল, কারণ এখানে কিন্তু 2500 কোটি থেকে 3000 কোটি টাকার একটা ব্যবসা, চামড়ার ব্যবসা এই সিজনে। তো এইটার কারণে দেখা যায় যে ট্যানারি মালিকরা কিন্তু কোনো সময় সরাসরি চামড়া ফিল্ড পর্যায় থেকে ক্রয় করে না, কয়েকটা হাত বদল হয়ে আমাদের কাছে চামড়াগুলো আসে, এবং সেটা কিন্তু এই আমাদের বেঁধে দেওয়ার দামের চেয়ে দেখা যায় যে বেশি থাকে, বেশি আসে। এখন আমার প্রশ্ন,
আমার এখন প্রশ্ন শাহিন ভাই, আমার আপনার কাছে, যে আমাদের চামড়া মার্কেটিং সিস্টেমটাতে সংগ্রহ থেকে আরম্ভ করে কেন আপনারা সিস্টেমের মধ্যে আনতে পারেন? অর্থাৎ আপনারা একটা লোকের কাছ থেকে কিনছেন, যার কাছ থেকে দেখা গেলো মাদ্রাসার একজনের কাছ থেকে কিনছেন, আবার আর একটা লোক ফড়িয়া তৈরি হচ্ছে নতুন করে। এবার আজকে স্বরাষ্ট্রমন্ত্রী খুব কঠোর ভাষায় বলেছেন এই নতুন ফড়িয়াদেরকে কোনো মতে ঢুকতে দেওয়া যাবে না, কিন্তু আপনি তো কিছু করতে পারবেন না এখানে। কেউ ফড়িয়া যদি ঢুকে যায়, কেউ চামড়া কিনে, আপনি কি করবেন? আপনার তো কিন্তু কিছু করার নাই। আপনারা কোনো সিস্টেমের মধ্যে আনতে পারেন না, এজেন্সি, এজেন্ট বা এরকম ধরনের, যে এই লোকগুলা খালি চামড়া ব্যবসা করতে পারবে, এই চামড়া কিনতে পারবে। এই জিনিসটা কেন এত বছরে হলো না? দেখুন, এইটা আপনি জানেন না হয়তোবা, যে আমরা সারা বছর যে চামড়া সংগ্রহ করি, আমাদের ফুল মেশিনারিজ ফিল্ড পর্যায়ে আছে, যে গ্রাসরুট লেভেল থেকে যে ফরিয়ারা চামড়াটা সংগ্রহ করে, কসাইদের থেকে সংগ্রহ করে তারা আপনার হাটে নিয়ে আসে। হাটে নিয়ে এসে তারা হাটের থেকে আবার দেখা যায় যে যারা আড়তের ব্যবসায়ীরা, তারা কিন্তু চামড়াটা সংগ্রহ করে আড়তে নিয়ে যায়। এখানে কিন্তু সারা বছর এই প্রক্রিয়ায় আপনার আমাদের চেইন অফ কমান্ড, আমাদের কোরবানির সময় কেন থাকছে না? দেখা যায় যে পাড়া ভিত্তিক, এলাকা ভিত্তিক মাস্তান এবং যুবক সমাজ আপনার সিন্ডিকেট করে তারা এলাকাতে আপনার মনে করেন যে চামড়াটা সংগ্রহ করে। তারা এখানে আমাদের পুঁজি সংকটের কারণে সাহায্য চান। এই যে আপনি বললেন যে পাড়া ভিত্তিক এইসব লোকজন এসে সামনে দাঁড়িয়ে যায়, এতে তো চামড়ার দামও বেড়ে যায়, কারণ তারা নিজেরাও বুঝতে পারে না চামড়ার দাম আসলে কত হওয়া উচিত। দেখুন, যারা প্রকৃত চামড়া বিক্রেতা তারাও কিন্তু সঠিক দামটা পায় না। তারা সিন্ডিকেট করে আপনার বাজারটাকে নিয়ন্ত্রণ করে। দেখা যায় যে আপনার তারা যা ইচ্ছা তাই দাম দিচ্ছে, কিন্তু আপনার তারা কিন্তু মানে কয়েকদিনের ব্যবসায়ী। এখানে দেখা যায় যে আপনার যারা সিজনাল ব্যবসা করে, যে আলুর ব্যবসা করে বা মাছের ব্যবসা করে, এইসব ব্যবসায়ীরাও কিন্তু এই সিজনে ঢুকে যায়, ঢুকে গিয়ে আপনার চামড়ার ব্যবসাটাকে অস্থিতিশীল করে ফেলে। যার ফলে দেখা যায় যে এটা নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে সম্ভব না। এবং পাশাপাশি এখানে যে আমি আগেই বলেছি যে 2,500 কোটি থেকে 3,000 কোটি টাকা ব্যবসা হয়, এখানে আমাদের পুঁজিটা খুব কম। আমাদের যে ব্যাংক ঋণটা দেয় খুবই অপ্রতুল। এটা যদি আমাদের এই ব্যাংক ঋণ বৃদ্ধি করা হতো, তাহলে সরাসরি আমরা মাঠ পর্যায় থেকে চামড়াগুলো আমরা সংগ্রহ করতে পারতাম, বাজার স্থিতিশীল থাকতো। আচ্ছা, একটা প্রশ্ন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মহিবুল্লাহ বলছিলাম খিলগাঁও থেকে। আমার একটা প্রশ্ন হলো যে ঢাকা সিটিতে যেসব মাঠগুলো নির্দিষ্ট করা হয়েছে কোরবানি করার জন্য, তো আসলে অ্যাকচুয়ালি ওই মাঠগুলোয় রক্ত আবর্জনাগুলো পড়ে থাকবে, তা আসলে সিটি কর্পোরেশন কি এটা ভাবছে যে মাঠগুলোর কি অবস্থা হবে? জি, ক্যাপ্টেন রকিব, আপনাকে একদম স্ট্রেট আপনাকে করেছে, আপনি বলেন। যে আমরা স্থানগুলো নির্ধারণ করেছি, সেখানে আমাদের পরিচ্ছন্ন কর্মী থাকবে এবং আমাদের পরিকল্পনা আছে কোরবানি হয়ে যাওয়ার পরে যত দ্রুত সম্ভব সেগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব, এবং সেখানে ব্লিচিং পাউডার দিয়ে ওয়াশ করা বা স্যাভলন ছিটিয়ে দিয়ে পানি দিয়ে ওয়াশ করা, যাতে সেই স্পটগুলো আগে যেরকম অবস্থা ছিল সেই অবস্থা চলে আসে। ঢাকা দক্ষিণের কোন জায়গায় এমন আছে যেটা খেলার মাঠ বড় এই আপনাদের স্পটের মধ্যে আছে? যে একটা তো আছে, মাঠ আছে, মানে বড় মাঠ, আমি ওই মাঠ না, বড় কোনো মাঠ যেখানে আসলে রেগুলার খেলাধুলা হয়, এরকম কোন জায়গা আছে? স্কুলে কিছু মাঠ আছে, স্কুলের মাঠের কথা বলছেন আমি, সেটা হচ্ছে বড় মনে করেন ওপেন মাঠ, যেখানে মনে করেন যে প্রফেশনালি খেলা হয়, যেখানে ওইখানে দলগুলো যায় এবং দলগুলো প্র্যাকটিস করে। না, আমার তো এই মুহূর্তে হয়তো দেখতে হবে, কিন্তু আমার মনে পড়ছে না এরকম কিছু মাঠ, ওই ধরনের কোনো মাঠ নেই। তবে স্কুলের মাঠ বা কিছু জায়গা নিয়েছি, আমরা বলেছি, তবে আমাদের সব প্রস্তুতি আছে, সেই যখন কোরবানি শেষ হয়ে যাবে সেখানে আমাদের পরিচ্ছন্ন। আপনি যেটা বললেন মাঠের, যদি স্কুলের মাঠের যেটা হয়, এখন দেখেন যখনই রক্ত ওই মাঠের মধ্যে থাকবে, আপনি পরিষ্কার করবেন, দেখবেন আপনি যারা কোরবানি দিচ্ছে তাদের কিন্তু মানে আমাদের তো এতগুলা স্লাটার হাউসের মতো মানে এই নাই, এই যে যারা মাংস কাটে, মানে মাংস জবাই করে, তো এতে যেটা হয়েছে 4 থেকে 5 ঘন্টা লেগে যায় একটা কোরবানির মাংস ছাড়িয়ে করতে। তারপরে 4 ঘন্টা ধরে 5 ঘন্টা ধরে কিন্তু সে ওই জায়গাটা দখল করে থাকে, এবং ওই জায়গাতে রক্ত বলেন ইয়া বলেন, ঘাসের মধ্যে রক্ত পড়ার সঙ্গে সঙ্গে এটা জমাট বাঁধলে ওই ঘাস আর থাকবে না। তবে আমরা যদি কিছু প্রসিজার মেনটেন করি তাহলে ইজি হয়। যেমন আমরা সবসময় বলছি যে আপনি যখন মাটিতে জবাই দিচ্ছেন আপনি গর্ত ফেলবেন। এখন এই জিনিসটা করে ফেলি, যদি আপনি মাঠের মধ্যে এতগুলো 50টা গর্ত করেন, তাহলে ওই গর্তে তো আর কোনোদিন এই মাঠে খেলতে পারবেন না। না, এটা কদিন রাখবে। আপনি যে বর্ষাকাল এখন শেষ হয়েছে, বৃষ্টি হচ্ছে, আপনি বৃষ্টিতে হয়ে যাক, দেখেন মাঠ আগের মতো হয়ে যাবে, 3 দিনের মধ্যে আগের মতো হয়ে যাবে। না, কিন্তু মাটি ফেললে হয় না। দেখেন আমাদের রাস্তাগুলো কি হচ্ছে, রাস্তা খুলে দিলে যখন উঁচু হয়ে যায় ওই রাস্তা আর কোনোদিন সোজা হয় না। কেউ এসে প্রলেপ দিয়ে দেয়, ইট দিয়ে দেয়, পিচ দিয়ে দেয়, ঢালাই করে দেয়, ওই রাস্তা আর কোনোদিন প্লেন হয় না। না, তবে আপনি যদি প্রসিজার মেনটেন করে, যে বললাম যে রক্ত নিচে চলে যায়, আপনি উপরে আমরা ওয়াশ করে পরিষ্কার পরিচ্ছন্ন করি,
তাহলে 3 দিনের 7 দিনের মধ্যে আমি আশা করি স্কুল খুলতে খুলতে দেখবেন যে একটা ইয়েতে আসছে, পর্যায়ে আসছে। আর আমাদের প্রচেষ্টা থাকবে এই সব জায়গাগুলোতে স্যাভলন দিয়ে পানি দিয়ে ওয়াশ করে দেওয়া, ব্লিচিং পাউডার দেওয়া। এই মুহূর্তে আপনাদের এই ইয়ার জন্য, সামনে ঈদের জন্য কি পরিমাণ কর্মী আছে পরিচ্ছন্নতা? যে আমাদের যে নিয়মিত কর্মী আছে 5000। আচ্ছা, তারপর অতিরিক্ত যে কোরবানির যে হাটগুলো ব্যবস্থাপনার জন্য প্রায় প্রতিদিন এই 3 দিন এই কোরবানির সময়টা চলছে, জি। কোরবানির পরবর্তী সময় 3 দিন আমাদের 1200 কর্মী থাকবে মাঠে প্রতিদিন কোনো অতিরিক্ত সময়। আধুনিক যন্ত্রপাতি কি আনা হয়েছে এই এই বর্জ্যগুলোকে হটানোর জন্য বা এরকম যে আমাদের অনেক ধরনের ভারী প্ল্যান আছে কি? জি, আমাদের অনেক ভারী যন্ত্র আমাদের কাজ করে। জি। যে আপনি ঈদের দিন যে আপনার আমি বলবো যে 2টা পরে যে আপনার মাঠে দেখেন, বিশেষ করে হাটগুলো দেখবেন, জি। ওখানে অনেক ভারী ইকুইপমেন্ট জন্য টায়ার ডোজার, জি। হ্যাঁ, কম্প্যাক্টর, এগুলো কাজ করে। যারা টায়ার ডোজার আমরা জিনিস এক জায়গায় নিয়ে আসি, কারণ ওই যে কোরবানির সময়, যে কোরবানি হাটের সময় যে বর্জ্যটা তৈরি হয় সবগুলো তো আর সবসময় ক্লিয়ার করতে পারছি না, কিন্তু কোরবানি যে হাটের সময় হাট শেষ হয়ে যাওয়ার পরে সবগুলো এক জায়গায় নিয়ে এসে আমাদের কিছু আধুনিক গাড়িও আছে যেগুলো কম্প্যাক্টর বলে থাকি, সেগুলো দিয়ে আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব এগুলি সরিয়ে দিতে। যেমন আমাদের কিন্তু একটা টার্গেট আছে যে 48 ঘন্টা, কোরবানি পরবর্তী 48 ঘন্টার মধ্যে আমরা শহরটাকে পরিষ্কার রাখবো। তো আমি গত বছর হিসাবে বলতে পারি যে আমরা মোরলেস 95% ভালো জিনিস তুলেছেন। গত বছরই প্রথম দেখলাম সিটি কর্পোরেশনের ইতিহাসে সবচেয়ে ভালো বর্জ্য ব্যবস্থাপনাটা ছিল, অন্তত আমি আমার দেখায় ইয়াতে ছিল। কিন্তু তার আগের অবস্থাগুলো খুবই খারাপ ছিল। সবাই ময়লার পাশ দিয়ে হেঁটে গেলে যেরকম অবস্থা হয়, ঢাকা শহরে সব লোক নাকে রুমাল দিয়ে হেঁটে যাচ্ছে। আমি স্বীকার করি গত বছরের বর্জ্য ব্যবস্থাপনা, হ্যাঁ, এই ঢাকা শহরের ইতিহাসে অন্যতম। আগে তো লোকই ছিল না বা এরকম ছিল না, এখন লোক বেড়ে গেছে, শহরের রাস্তা বেড়ে গেছে, হ্যাঁ, কংক্রিটের জায়গা বেড়ে গেছে, মাটির জায়গা কমে গেছে। সেই প্রেক্ষাপটে গত বছর, এতে কোনো সন্দেহ নাই যে গত বছর আমার দেখা সবচেয়ে ভালো বর্জ্য ব্যবস্থাপনা হয়েছে। তো আপনারা এবার যে ব্যবস্থাপনা নিয়েছেন, যদি না ওইরকম আইন না হয় তাহলে হয়তোবা, এবং সচেতনতা আপনারা যেটা আবেদন করছেন সেটা যদি থাকে, তাহলে আমরা আশা করছি ভালো কিছু দিন, হয়তো এবছর পারবো না, 3 বছর পর 5 বছর পর আমরা দেখবো যে একটা সিস্টেমের মধ্যে আমরা আছি, এবং শহরবাসী তাতে বা নগরবাসী বলেন, রাজধানীবাসী বলেন, যেটাই বলেন না কেন, এবার তো পুরো বাংলাদেশে এই সিস্টেমটা আছে, পৌর সংস্থাগুলো এবং সিটি কর্পোরেশন সব জায়গাতে এই ব্যবস্থা আছে। আমরা আশা করবো যে নগরবাসী আপনি যে আশ্বাস দিয়েছেন তাতে আমরা আশ্বস্ত হতে পারি। আমি একটু সাথে বলতে চাই যে আপনি যে আমাদের আশ্বস্ত করেছেন যে গত বছর ভালো হয়েছে, এটা আমাদের কর্মী বাহিনী যারা আছে নিশ্চয়ই তাদের উদ্বুদ্ধ করবে। তারা চেষ্টা করবে যে আপনি এই আশা বাহিনীটা যেন আরো ভালো করতে পারি। আমি পর্যায়ক্রমে চাচ্ছি যে উন্নতি হোক। আপনাদের সহযোগিতা থাকলে, আমাদের নগরবাসী আমাদের সহযোগিতা করলে অবশ্যই আমরা পারবো। আর আমাদের অনেক যন্ত্রপাতি ব্যবহার করি, ইনশাআল্লাহ সব জায়গায় সচল থাকে। ইনশাআল্লাহ যে গতবার যেন করেছি তার চেয়ে একটু ভালো হবে, এই আশা থাকবে। আমি আপনাকে একটু বলতে পারি, আমাদের মিডিয়া যেটা ইলেকট্রনিক বলেন, প্রিন্ট বলেন, অনলাইন বলেন, আমাদের এখান থেকে কিন্তু কোনো সময় এমন কিছু বলা হয় না যাতে আপনারা অব্যবস্থাপনার মধ্যে পড়ে যাবেন। না, ইনশাআল্লাহ না, আপনি সহজে দিচ্ছেন। আমরা কিন্তু সবাই মিলে আমরা কিন্তু চেষ্টা করি, আমরা নগরবাসী হিসেবে আমরাও চেষ্টা করি। মিডিয়া তো নগরের বাইরে কোনো জিনিস না, বা এখানে যারা থাকেন তারা অন্য কোনো গ্রহের মানুষও না। সবাই চায় যে সুস্থভাবে থাকুন। আমাদের ওয়েবসাইটও আছে, কোনো অভিযোগ থাকলে জানান, আমরা চেষ্টা করব যথাসময়ে আমরা এই জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে। আচ্ছা, এই ছোট্ট করে যদি আপনি বলেন, আপনি যেটা বলছিলেন যে কোরবানির নিয়মের যে পাশাপাশি আপনি বলছেন যে কোরবানিটা, আমি আপনাকে যেটা বলছিলাম যে কার আসলে কোরবানি দেওয়া উচিত, আপনি বলেন যে এই জিনিস থাকলে কোরবানি হতে পারে বা এরকম হতে পারে। অংশীদারের মধ্যে যদি কোনো খত থাকে, আমি খত বলছি, সেক্ষেত্রে কি হবে? আসলে এটা তো আসলে মানে বিচার বিশ্লেষণ করা একটু সমস্যার ব্যাপার। তো এমনি যাদের উপরে কোরবানিটা ওয়াজিব, যেমন নিসাব পরিমাণ সম্পদ যার আছে তার উপরে কোরবানি ওয়াজিব। তারপরে কোরবানিটা 10 থেকে 12 জিলহজ পর্যন্ত করতে পারবে। মুসাফিরের ক্ষেত্রে অবশ্য এটার রেয়াত আছে, এক্সেমশন আছে। আর মহিলাদের ক্ষেত্রে সে যদি তার নিসাব পরিমাণ সম্পদ থাকে তার জন্যও কিন্তু এটা ওয়াজিব। আর গরিব ব্যক্তির ক্ষেত্রে তার যদি সামর্থ্য না থাকে তাহলে তার মানে কোরবানি কিন্তু তার জন্য ওয়াজিব নয়। আর সে যদি কোরবানি করে তাহলে সেটা খুবই উত্তম। আর ঋণগ্রস্ত যারা, তাদের জন্য কিন্তু কোরবানি ওয়াজিব না। আর মৃত ব্যক্তির পক্ষ থেকে তার যে সম্পদ
তার ওয়ারিশগণ আছেন, তিনারা যদি কোরবানি দেন তাহলে সেটা দেওয়া উচিত। আর কোনো কোনো ক্ষেত্রে ওয়ারিশগণ হয়তো একমত হন না বা দিতে পারেন না বা দিচ্ছেন না, সেই ক্ষেত্রে নিয়মটা হলো যে তার যে সম্পত্তি আছে তার 3/1 সম্পত্তি থেকে কোরবানি করতে হবে। শেষ পর্যায়ে চলে আসছি, শেষ মিনিটে আপনার কাছে আমার একটা প্রশ্ন, খুব ছোট্ট প্রশ্ন, এটা করেছে চট্টগ্রাম থেকে, দিনাজপুর থেকে এবং যশোর থেকে চামড়া ব্যবসায়ীরা এবার অভিযোগ করেছিল যে তারা প্রায় 50 কোটি টাকার মতো গত বছর থেকে গেছে ট্যানারি মালিক সমিতি, যেহেতু ট্যানারিগুলা সব ঢাকাতে এবং পুরাটাই ঢাকামুখী, কিন্তু চামড়াগুলো সব ঢাকামুখী, চিটাগাঙে 4-5টা ছিল, ওগুলো সব বন্ধ হয়ে গেছে, কার্যত ওদের কোনো অস্তিত্ব আসলে নাই। এবং সবচেয়ে বড় দাবিদারটা হচ্ছে চট্টগ্রাম থেকে প্রায় 30 কোটি টাকার। এইটা কেন হয়ে গেল? দেখুন, এখানে যারা চামড়ার ব্যবসা করেন তারা কিন্তু এই ব্যবসায়ীরা আপনার সরাসরি ট্যানারি মালিকদের কাছে খুবই কম সেল করেন, তারা বিভিন্ন মাধ্যম ঘুরে তারা এই চামড়াগুলো আপনার সেল করেন। এইখানে আপনার দেখা যায় যে পথের মধ্যে কিন্তু অনেকেই টাকা তাদের পরিশোধ করেন না। আবার অনেক ট্যানারি মালিক আছেন যারা মনে করেন যে দীর্ঘদিন যাবৎ, প্রায় দীর্ঘ 20-25 বছর যাবৎ ব্যবসা করেন, তাদের সাথে লেনদেন সবসময় থাকে। জি। তো এইখানে আপনার মনে করেন যে এই বছর আরেকটা সমস্যা হলো যে ট্যানারিতে তো অবিক্রিত চামড়া প্রায় 30 থেকে 35% রয়ে গেছে। এই কারণে আপনার দেখা গেছে যে হয়তো অনেক ট্যানারি মালিক আপনার টাকা পরিশোধ করতে পারেনি। তবে অবশ্যই আমরা আশা করি যে ঈদের পরে যে মার্কেট ওপেন হলে হয়তো বা আবার বেচা কেনা শুরু হলে তাদের পরিশোধ তাদের আপনি আশ্বস্ত করছেন যে তাদের টাকাগুলো তাদের ইনশাআল্লাহ, কারণ এটা আপনার তাদের সাথে দীর্ঘদিনের সম্পর্ক। এবং আমরা মনে করি যে যারা ট্যানারির সাথে সরাসরি ব্যবসা করেন তাদের টাকা দেওয়ার দায়িত্ব ট্যানারি মালিকদের অবশ্যই আছে। এবং আপনি জেনে খুশি হবেন যে গত 20 বছর যাবত কোনো ট্যানারি কিন্তু ব্যাংক্রাফট হয়নি, সবাই কিন্তু ভালোভাবে ব্যবসা করছেন, যদিও লসের সম্মুখীন হচ্ছেন বারে বারে। তারপরেও সরকারি বিভিন্ন পলিসির কারণে কিন্তু এই শিল্পটা মোটামুটি এগিয়ে গেছেন। আমরা আশা করি এটা হবে ভালো মতো এবং কোরবানিটা ঠিক মতো আমাদের হবে। আমাদের সময় শেষ হয়ে গেছে। আমাদের সময় শেষ হয়ে গেছে। আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।